রাজনৈতিক কার্যক্রম বন্ধ করলেই কোনো দলের রাজনীতি নিষিদ্ধ হয় না, বরং ভিতরে ভিতরে আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। নিউজ এসছে নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই আগস্টে কি করেছেন, ওখানে দেখা গেছে উনি একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। উনি দেশের বাইরে ছিলেন, সবচেয়ে বড় কথা ছিল তখন কানাডাতে ছিলেন। যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন। তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে, এনসিপি অচিরেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর গজব পড়বে তাদের, আল্লাহর গজব পড়বে তাদের। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে। এই সরকারের হাতে 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। লুট তরাজ, ব্যাংক ডাকাতি এরাই করতেছে। এই ডক্টর ইউনূস কোথায় ছিল? সেই 84টা মামলার আসামি। সে কিভাবে আজকে এই যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার হলো? এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস একজন সুদখোর বলে দাবি করেন একজন বাংলাদেশের নাগরিক। শুধু তাই নয়, এই অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে অনেক জানা অজানা বক্তব্য দেন সেই ওয়াজ মাহফিলে। ইমাম সাহেবদের, আলেম সাহেবদের বাংলাদেশে কোনো দাম নাই। আপনারা সুদখোরের কথা বললেন। বাংলাদেশের প্রেসিডেন্ট হলো বড় সুদখোর ডক্টর ইউনূস। সবচেয়ে বড় সুদখোর হলো ডক্টর ইউনূস। সে আপনাদের রাষ্ট্রপতি। সেই রাষ্ট্রে কি করে ইসলাম প্রচার হতে পারে? আমাকে হারাম খাওয়াতে আসছে, আমি তার মুখের ভিতরে পিস্তল ঢুকায় গুলি করে মারছি 1974 সালে পটুয়াখালীতে। আজকে ইমাম সাহেব, আলেম সাহেবদের যদি দাম দিতেন তাহলে পরে আপনি দেখতেন বাংলাদেশ কিভাবে চলতো। 97% তো মুসলমান। ডান দিকে ভারত, বাঁ দিকে ভারত, এদিকে বার্মা, চারিদিকে কুফরি শরিকি। কে বলতে ভাই শেষ করেন? না কে বললো শেষ করেন? এরকম বেয়াদবি করেন না ভাই। দেখেন না তাহলে মানুষের সাথে বেয়াদবি করা চরম শয়তানের অনুসারী, ওটা ইবলিসের বাচ্চা। এছাড়াও বিএনপির কর্মী ইশরাক হাইকোর্টের রায় পেয়েছে, তারপরেও কেন ঢাকা মেয়র পদে শপথ করাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার সহ সকল উপদেষ্টারা? এই নিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে উদ্দেশ্য করে দেশের কিছু সাধারণ জনগণ বলেন, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা এনসিপির নেতৃবৃন্দ ওনারা কোনোভাবেই চাবেন না যে ইশরাক ঢাকার মেয়র হোক। এর ভিতরের কারণটা আসলে কি? এর ভিতরের কারণ হচ্ছে এনসিপির যে নেতারা আগামীতে নির্বাচন করতে চান তাদের বেশিরভাগ নেতারাই ঢাকায় ইলেকশন করতে চান। এখন তারা যে ঢাকায় ইলেকশন করবেন, ঢাকায় ইলেকশন ইশরাক যদি মেয়র হয়ে যায় তাহলে বিএনপির প্রভাব বলয় আরও বিস্তৃত হবে, শক্তিশালী হবে। ওনারা ইলেকশন করবেন, জিতবেন তো দূরের কথা, ইলেকশনই প্রচারণা যে করবেন ঢাকার আসনগুলোতে সেইটাও তো করতে পারবেন না যে পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখেন, বাস্তবতা হলো এইটাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন না যে একটা তথ্য ভাইরাল হয়েছিল, ঢাকায় যে কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, সেই কমিশনারদেরকে কিভাবে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিল। এবং এনসিপির কিছু নেতারা তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে কারা কারা এইখানে সামনে ঢাকার এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করতে চান তাদেরকে ডেকে মিটিং করেছেন। শর্ত ছিল যে তারা সবাই এনসিপি করতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এইভাবে করে ঢাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হুট করেই তো আপনি এখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন না। তো অতীতে যারা এইখানে মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং এনসিপির সাথে কাজ করবেন, এনসিপি থেকে যারা নির্বাচন করবেন তাদের পিছনে জনবল দিবেন, তাদের পিছনে মিটিং মিছিল করবেন, তাদের সাথে হয়ে কাজ করবেন, তাদেরকে আসলে এই জায়গাগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনসিপি থেকে একটা প্রক্রিয়া হয়েছিল। কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের সেই আশায় ঘুরে বালি হয়ে গেল, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। শুধু তাই নয়, এই বিএনপির কর্মী ইশরাককে বর্তমান সরকার মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে বিএনপির রুহুল কবির রিজভী বলেন, তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। এছাড়াও ইশরাককে নিয়ে অনলাইনে আলোচনা করেন এই নাঈম আলী অনলাইন অ্যাক্টিভিস্ট।
তো এই যে বুঝাবুঝির খেলাটার মধ্যে এসে পেস্টা লাগা যায়, আমি নিজেও বুঝি না। ইশরাক যদি আইনি ভাবে কথার কথা যে এইটাকে ভয় না, তো ভাই ওই যে উত্তরের জেলা প্রশাসক যেভাবে সিটি কর্পোরেশনের প্রশাসক যেভাবে নিয়োগ দিচ্ছেন, ইশরাককে দিয়ে দেন, সে তো এই সিটটার দাবিদার। কিন্তু তা না দিয়া এখন এক একজন এক এক পাকনা পাকনা বুঝ দিচ্ছেন, আর এটা কি মানুষের কাছে খাওয়ার যোগ্য? এদিকে আবার অভিনেত্রী নুসরাত জাহানকে গ্রেফতার পর জামিনে মুক্তি দেওয়া হয়েছে এবং জামিনের কথা শুনে এই অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ শাসন নিয়ে বিএনপির রুমিন ফারহানা বলেন, আমি এই মাত্র ওনার ইয়েটা দেখছিলাম, প্রথম আলোতে নিউজ এসছে নুসরাত ফারিয়ার গ্রেফতার সময়টাতে উনি ওই জুলাই আগস্টে কি করেছেন। ওখানে দেখা গেছে উনি একটার পর একটা স্ট্যাটাস দিয়েছেন আন্দোলনের পক্ষে। উনি দেশের বাইরে ছিলেন, সবচেয়ে বড় কথা ছিল তখন কানাডাতে ছিলেন। যেই সময়কালে ওনাকে হত্যা মামলার আসামি করা হয়েছে সেই সময়টাতে উনি কানাডাতে ছিলেন। তো এই মামলাগুলো কতটা ভুয়া হচ্ছে এবং এই মামলাগুলোর পুরো সুবিধাভোগী হবে আওয়ামী লীগ, জানেন? তারা অবলীলায় বলবে এবং অলরেডি তারা ডেফিনেটলি আন্তর্জাতিক মহলে এটা বলছেও যে মামলাগুলো ভুয়া, মামলাগুলো মিথ্যা, মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড এবং মামলাগুলো ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে করা হচ্ছে। এত কিছু দেখার পর যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দলে নাম লেখিয়ে এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে, এবার তাদের উপর যেন গজব পড়ে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনায় এসেছে। এনসিপি অস্ত্রে ধ্বংস হয়ে যাবে, আল্লাহর গজব পড়বে তাদের, আল্লাহর গজব পড়বে তাদের। এই এনসিপির অবস্থা আরো ভীষণ খারাপ হবে। এতক্ষণ আমাদের সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি চাইলে আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করব।